ক্যানিং মৌখালি ব্রিজ 3 মুসলিম যুবক ঘুরতে গিয়েছিল, তাদের হাতে বন্দুক তুলে দিয়ে পরেশরাম দাস ও শওকত মোল্লার নাম বলতে বলা হয়, যে নাম না বলায় তাদেরকে প্রচন্ড মারধর করে। এই বলে আমাদেরকে ভিডিও বানিয়ে নিয়ে জিহাদি তকমা দিয়ে, বাংলাদেশে রোহিঙ্গা তকমা দিয়ে আমাদেরকে প্রচন্ড মারধর করে এবং উলঙ্গ করে লিঙ্গ চেক করে তাদেরকে মারে। সত্যি কি শওকত মোল্লা এবং পরেশরাম দাস তাদেরকে পাঠিয়েছিল? আমরা শুনে নেব নির্যাতিত যুবকের মুখ থেকে। আসলে সেদিন কি ঘটেছিল, কারা ছিল এই ঘটনার নেপথ্যে, নির্যাতিত যুবকদের মুখেই শুনবো পুরো ঘটনার বিবরণ। গেলে ওইখানে আমরা গিয়ে দাঁড়াই, ওইখানে দাঁড়ালে ওখানে আমাদের কাছে একজন এসে জিজ্ঞাসা করে আমার পাশের জনকে, যে তোমার নাম কি? বললো আমার নাম রাজিবুল মোল্লা। বললে মাত্র আমাদের গাড়ির থেকে চাবিটা তুলে নেয়, নিয়ে ওইখানে আমার একজনকে মারে। বললো তারপরে যে তোমাদের নাম কি, বাড়ি কোথায়? বলার পরে ওইখান দিয়ে আমাদেরকে এক জায়গায় মানে ওদের পার্টি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ওনারা আমাদেরকে ফাঁকা স্থানে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেইখানে ভীষণ মারধর করে। মারধর করার পর আমাদেরকে বলছে যে যেটা বলেছি সেটা কি পারবি? এবার আমার পাশের জনকে বলেছে যে 50,000 টাকা দিতে হবে। আমার পাশের জন বলছে যে টাকাটা আমরা কিভাবে দেব? বললে ওনারা প্রথম আমাদের হাতে তারপরে মেশিন ধরিয়ে দেয়, বন্দুক দিয়ে বলছে যে এই বন্দুকটা নিয়ে বল যে আমাদেরকে মারতে এসে তোরা ফেঁসে গেছিস, আর তোদেরকে আমাদেরকে বল যে পরেশরাম পাঠিয়েছে, শওকত মোল্লা পাঠিয়েছে আমাদেরকে মারতে তোদের, বলে এরকম ওনারা ভিডিও করবে। এটা তো বিস্ফোরক মন্তব্য। আপনার ওদের বন্ধুকে আপনাদের হাতে তুলে দিয়ে কোথাও কি আপনাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, এটা দোষী সাব্যস্ত করা হয়েছে। আমাদেরকে জোর জবরদস্ত করে আমাদেরকে বন্দুকটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলছে শওকত মোল্লা পাঠিয়েছে, এটা স্বীকার করতে। হ্যাঁ, বলছে যে শওকত মোল্লা পরেশরাম তোমাদেরকে পাঠিয়েছে, এইটা তোমরা স্বীকার করো, এরকম ভাবে আমাদেরকে বলছে। সত্যি কি এরা পাঠিয়েছিল আপনাদের? না, আমাদেরকে পাঠায়নি কেউ। আমরা বন্দুক কি জিনিস জীবনে কোনোদিন চোখি টোকি দেখিনি, আমাদের হাতে দিয়েছে, আমরা ভয়ের কারণে মারের এতে আমরা বলেছি এই কথাটা। তাদের মোটিভ কি ছিল? মেরে দেওয়ার মোটিভ নেই? হ্যাঁ, মেরে দেওয়ার মোটিভ ছিল। ওনারা ওখান দিয়ে আমাদের ভীষণ চিল্লাচ্ছি বলে ওখান দিয়ে আমাদেরকে আরও ফাঁকা স্থানে নিয়ে যায়, আরও জঙ্গলের দিকে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেইখানে আমাদেরকে ভীষণ রড, তারপর মোটা মোটা বাঁশ দিয়ে আমাদেরকে ভীষণ মারলে ওইখান দিয়ে আমাদেরকে বলছে যে 50,000 টাকাটা তাড়াতাড়ি মারতে বল। এবার আমরা বলছি যে টাকাটা কোথার থেকে আনবো, কীভাবে আনবো? বললো একটা স্ক্যান দিল আমাদেরকে, স্ক্যান দিয়ে আমাদেরকে বললো যে বাড়ির লোকের কাছে ফোন করে বললে আমাদের কাছে একটা মোবাইল দেয়, দিলে সেই মোবাইল দিয়ে আমাদের বাড়ির লোকের সাথে আমরা কথা বললে বাড়ির লোকের সাথে ঠিকানা ওনারা ভুলভাল বলতে বলছে, আর বাড়ির লোকের সাথে বলছে যে এরকম বলো। বাড়ির লোক যখন আমাদেরকে পণ্ড করছে যে কি হয়েছে, কি সমস্যা, কিসের জন্য 50,000 টাকা দিতে হবে, ওনারা তখন আমাদেরকে বলছে যে বলো বাড়ির লোকের সাথে যে আমরা এখানে মারতে এসে ফেঁসে গেছি, আমাদেরকে শওকত মোল্লা পাঠিয়েছিল মারতে, আমরা এখানে এসে ফেঁসে রয়েছি। আমাদের পাশের জনকে বলছে যে বলো রেপ কেসে ফেঁসে গেছি। হ্যাঁ, এসব বিষয় মন্তব্য। এই যে আপনাদের দেখতে এসেছে আজকে ওলামা বোর্ডের তরফ থেকে আমানুল্লাহ সাহেব এবং আরো বিভিন্ন আলেম ওলামারা এসেছেন, কি বলবেন? আমরা একটাই কথা বলবো, সেই মানুষগুলোকে যেন, যারা আমাদেরকে মারধর করেছে তাদের যেন শাস্তি হয়, কঠোরতম কথা। আপনাদের যখনই অত্যাচার করা হচ্ছিল আপনাদের কাছে কোনো কিছু দামি কোনো জিনিসপত্রকে হাতিয়ে নেওয়ার চেষ্টা, তেমন কিছু বিষয় হ্যাঁ, রয়েছে? হাতিয়ে আমাদের কাছে যে 3টে মোবাইল ছিল নিয়েছে, আমাদের কাছে 2টো বাইক ছিল সেটাও নিয়েছে, আরও একটা ব্যাগে অনেক কিছু ছিল সেগুলো আমাদের কাছ দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখনো অবধি সেগুলো কোনো হদিশ পাওয়া যায়নি? না, সেগুলো এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। আপনারা যে বলছিলেন জিডি করেছেন, জিডি করার পরে আপনারা থানা থেকে কোনো আশ্বাস দেয়নি যে না, থানা দিয়ে কোনো আশ্বাস দেয়নি। আমার এক বাবু গিয়েছিল তার পরের দিনকার, আমার বাবুকে ওইখানে অনেকক্ষণ বললো যে দাঁড়াও, থানারা আসুক তারপরে দেখবো, মানে আরও থানার যারা জানে তারা আসুক বললে। আমার চাচা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে কোনো পায়নি বলে আমার বাবু চলে এসছে। ঠিক আছে, আপনি বসুন। আপনার নাম কি? আমার নাম মফিজুল মোল্লা। কি এনাদের ম্যাচিং পার্ট বা কোনো পার্টির সাথে এনারা কি যুক্ত ছিল? একদম নয়, এরা তো 18 থেকে 22 বছরের ছোট ছেলে। এরা সেলাই কাজ করে, বিভিন্ন রকম রুজি রোজগার নিয়ে ব্যস্ত থাকে। এরা মেশিন কি জিনিস অ্যাকচুয়াল জানে না, ওই সব নিয়ে বিষয় এরা অভ্যস্ত নয়। অ্যাকচুয়াল গত 28শে মে 2026 আমাদের ঈদের দিনে ওরা নামাজ পাঠ করে নামাজ শেষে 3 জন একটু বেড়াতে যায়, যেমন সচরাচর গ্রামের ছেলেরা যায়। নতুন মৌখালি ব্রিজ ওরা দেখার নাম করে ওরা ওখানে গেল। যাওয়ার পরে প্রচণ্ড রৌদ্রের সময়, তখন 3:30 থেকে 4টে, ওরা ওই বৃদ্ধাশ্রমের পাশে তাদের একটা বুলেট গাড়ি এবং একটা স্প্লেন্ডার গাড়ি সেখানে স্ট্যান্ড করে রেখে দিয়ে ওরা একটু ওখানে বিশ্রাম করছিল। এমন সময় ওই RSS-এর ছেলেরা তারা ওখানে আসলো, এসেদেরকে পরিচয় জানতে চাইলো।
এদের নাম শুনলো, যখন শুনলো মুসলমান, তখন আচমকা এদের উপরে বাইকের চাবিটা তুলে নিয়ে মার স্টার্ট করে দিল, বেপরোয়া মার, অমানবিকভাবে অত্যাচার করা এদের উপরে শুরু করে দিল। তারপরে বিভিন্ন রকমভাবে এদেরকে তোরা মুসলমান, তোরা রোহিঙ্গা, তোরা বাংলাদেশি, হ্যাঁ তোদেরকে আমাদের মেরে দেওয়া প্রয়োজন, আমরা অনেক আগে এই রাজ্যে ক্ষমতা আসতাম, তোদের জন্য আসতে পারিনি। বিভিন্ন রকমভাবে ভারতবর্ষের সংবিধানকে মানে কলঙ্কিত করার যে ভাষা, সেইগুলো তারা ইউজ করতে লাগে। এরা জানে না যে স্বাধীন ভারতের প্রথম যিনি আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তার লেখা সংবিধানের উপরে ভিত্তি করে আমরা এই ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি দেশ। স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও মাদ্রাসার ছাত্র ছিলেন একজন, তার নাম আবুল কালাম আজাদ। তারপরে আমরা ভারতবর্ষে এপিজে ডাক্তার আব্দুল কালাম, তিনি আমাদের মিসাইল তৈরি করে বিশ্বের দরবারে ভারতের মাথা আজকে উঁচু করেছে। সেই মুসলমানদেরকে আজকে বাংলাদেশি সাজিয়ে, আজকে রোহিঙ্গা সাজিয়ে ভারতবর্ষের সংবিধানকে এরা কলঙ্কিত করতে চাইছে। আর এটা ক্যানিং এলাকায় নতুন ঘটনা নয়, শিয়ালদা ক্যানিং লোকালের দেখেছি বিগত দিনে আমরা বারুইপুর চাম্পাটি থেকে শুরু করে ট্রেনের প্রতিটি স্টেশনে মুসলমানদের জন্য নিরাপদ নয়, সেখানে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। বিশেষ করে প্রশাসনের একটা অংশ এতে মদত আছে, তা না হলে আজকের প্রায় 3-4 দিন হতে যায় আমরা থানায় এতটা মার খাওয়ার পর সেখানে অভিযোগ নিয়ে গেছি, আমাদেরকে 2 ঘন্টা বসিয়ে রেখে কোনো রকম একটা মানে কেস নিল না। তো ওরা তো বাঁচতো না, ঈশ্বর সহায় ছিল তাই বেঁচে এসছে। একটা সাধারণ একটা জিডি করে আমাদেরকে ছেড়ে দিয়ে আজ পর্যন্ত প্রশাসন কোনো তদন্ত করছে না। প্রশাসনের কি মানে তারা কি বলতে চায়? প্রশাসনের তো ভূমিকা খুবই তো নর্মাল। প্রশাসনের যেটা দায়িত্ব, যে সংবিধান আইনের উপরে যে আমাদের যে আস্থা আছে, সেই ভরসা নিয়ে আমরা যে প্রশাসনের কাছে যাব, কিন্তু প্রশাসন যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য বলছি, আমরা যে পরিবর্তনের সরকার এসছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের দাবি, তারপর আমাদের বিশেষ করে আমরা খুব একজন অতি ভদ্র নেতৃত্ব হিসাবে যাকে মানি, যে সেই সমীর ভট্টাচার্যের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীরা যাতে প্রকৃত শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই আশা আমরা রাখছি। আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের উপরে আমাদের সংবিধানের উপরে আমাদের সে ভরসা আছে। সে ভরসা রেখে বর্তমান নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যেভাবে নির্মম অত্যাচারিত হয়েছে, এবং এটা বিশেষ করে তারা আছে আরএসএসের ছেলে, তারা আছে আরএসএস বলে পরিচয় দিচ্ছে, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তাহলে আরএসএসের একটা যে সংগঠন ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে ক্যানিং থেকে যে শিয়ালদা, এর যেন পূর্ণাঙ্গ তদন্ত করে। আমরা বিগত দিনে দেখেছি এসব জিনিস বাংলায় ছিল না, এখন বিশেষ করে ওরা আমাদেরকে বাংলা ছাড়া করার একটা পরিকল্পনা করছে। আমরা বাংলার 3 কোটি মানুষ, এত সহজেই বাংলা ছেড়ে যাওয়ার নয়, আমাদের সংবিধানের উপরে ভরসা আছে। সেই আস্থা ভরসা রেখে আমি দাবি জানাচ্ছি যাতে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এইসব ছেলেগুলো, তাদের যে উপরে নির্মম অত্যাচার হয়েছে, তার যোগ্য বিচার তারা পায়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই দাবি আমি প্রশাসন তথা আমার বর্তমান রাজ্য সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি। আপনি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। নাম কি আপনার? আমার নাম সিরাজুল ইসলাম মোল্লা।